2018 বিধানসভা নির্বাচনে আইপিএফটি বিজেপির সাথে জোট করলেও 2019 লোকসভা নির্বাচনে আলাদা প্রার্থী দিয়েছিল আইপিএফটি। আর 2023 নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করলেও 2024 লোকসভা নির্বাচন একসাথে ভোট ময়দানে তীব্রাপথা। 2019 লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের ফলাফলের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখা যায় বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা পেয়েছিলেন 4,82,126টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মা পেয়েছিলেন 2,77,836টি ভোট। সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী পেয়েছিলেন 2,09,63টি ভোট। আর আইপিএফটি প্রার্থী এনসি দেববর্মা পেয়েছিলেন 45,304টি ভোট। অর্থাৎ যদি কংগ্রেস এবং সিপিএম এর ভোট এক করা হয় তাহলে সংখ্যাটা দাঁড়ায় 4,78,799। অঙ্কটা গুরুত্বপূর্ণ, কারণ এবার ভোটের ময়দানে কংগ্রেস ও সিপিএম একসাথে লড়াই করছে। কিন্তু 2019-এর কংগ্রেস সিপিএম এর সেই ভোট ব্যাংক কি 2024-এ অক্ষত আছে? 2021-এ এডিসি নির্বাচন এবং 2023-এ বিধানসভা নির্বাচনে সেই ভোট ব্যাংকের অনেকটা দখল করেছে তিপ্রামথা। তখন অবশ্য তিপ্রামথা বিজেপি বিরোধী ছিল, কিন্তু চলতি মাসে মথার মন্ত্রিসভায় যোগদানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির সমীকরণ পাল্টে যায়। এখন তিপ্রামথার ভোট ব্যাংক কতটা অক্ষত আছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। পাহাড়ে কান পাতলে ত্রিপাক্ষিক চুক্তি এবং প্রার্থী নিয়ে একাংশ জনজাতিদের মধ্যে অসন্তোষের কথা শোনা যায়। ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে জনজাতিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, সেটা কিন্তু দেখছে রাজ্যবাসী। মথা সুপ্রিমোর ছবি পুড়তেও দেখা গেছে। আর এর মধ্যে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী করা হয়েছে মথা প্রতিষ্ঠাতার বোন কৃতি সিং দেববর্মাকে। প্রার্থী ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তিপ্রামথা দলের ভাঙন দেখা দিয়েছে বলে খবর। তাই এখন প্রশ্ন, তিপ্রামথা দলের ক্ষোভ বিক্ষোভ বিজেপি প্রার্থীকে কতটা অস্বস্তিতে ফেলতে পারে? ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কি ভাবছে জনজাতি অংশের সাধারণ মানুষ, তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই চুক্তির কারণে তাদের ভবিষ্যৎ কতটা সুনিশ্চিত হলো, আর তার প্রভাব ভোট বাক্সে কতটা পড়তে পারে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে চলছে অঙ্ক কষা। তাই নির্বাচনের মুখে ত্রিপাক্ষিক চুক্তি এবং মথার মন্ত্রিসভায় যোগদান নিয়ে জনজাতিরা কি ভাবছে এবং বিভিন্ন দলের কি অবস্থান তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট তিপ্রামথা নেতৃত্ব গীতা দেববর্মা। স্বাগত ম্যাডাম আপনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, রাজ্যের দুটো লোকসভা আসনের মধ্যে এসটি রিজার্ভড পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন মথা সুপ্রিমোর বোন কৃতি সিং দেববর্মা। ওনার জয় নিয়ে আপনি এবং আপনার দল কতটা নিশ্চিত? সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই নিউজ ভ্যানগার্ড মাঝে মধ্যে আমাকে ইনভাইট করে টক শো এর জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ক্যামেরার মধ্য দিয়ে এই টক শো দেখে থাকেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তো যেটা আপনি প্রশ্ন করলেন যে আমাদের এখন যে ক্যান্ডিডেট, পূর্ব ত্রিপুরার যে ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেববর্মা, ওনার জয় নিয়ে কতটুকু নিশ্চিত, তাই তো? একদম। আমরা তো 100% এটা আমরা এখন নিশ্চিত যে উনি জয় তো হবেনই। কিন্তু যে সংখ্যাটা বিগত ইলেকশনের যে রেবতী মোহন ত্রিপুরা আমাদের যে লিডিং এমপি ছিল, উনি যে সংখ্যাটা পেয়েছেন, আমার যতটুকু ধারণা উনার থেকে মানে যে সংখ্যাটা পেয়েছেন কত 4,82,126 ভোটার উনি পেয়ে উনি জয়ী হয়েছিলেন ওই সময়। তো ওটা ডাবল তো করবেই। আচ্ছা, আমার যতটুকু মনে হয়, কারণ এখন ওই সময় তো যারা তিপ্রামথা ছিল বা যারা আইপিএফটিতে ছিল বা যারা আঞ্চলিক পার্টিতে ছিল তারা তো রেবতী ত্রিপুরাকে ভোট করেন নাই। কিন্তু এইবার যারা আঞ্চলিক পার্টিতে যারা রয়েছেন, সেই তিপ্রামথাই বলুক,
তারপরে আইপিএফটি বলো, আচ্ছা সবাই তো ভোট দিচ্ছে, আচ্ছা, তো সংখ্যাটা তো বাড়বে, দ্বিগুণ তো সবাই হবেই, বিজেপি প্রার্থীকেই ভোট দেবে। সবাই দেবে, কেন দেব না। ওকে, তৎকালীন সময় আমরা যদি দেখি, তৎকালীন সিনারিওটা এমন ছিল যে 2018 বিধানসভা নির্বাচন গেছিল, 18 বিধানসভা নির্বাচনে আইপিএফটি জোট সঙ্গী ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজেপি, এবং আইপিএফটির একজন প্রার্থী দাঁড়িয়ে পড়েছিল সেখানে এনসি দেববর্মা, এনসি দেববর্মা, প্রয়াত এনসি দেববর্মা সেইখানে প্রার্থী ছিলেন, কিন্তু উনি মাত্র 45,000 সামথিং ভোট পেয়েছিলেন। হ্যাঁ 45,304। এবং এখন কথা হচ্ছে যে পূর্ব ত্রিপুরার প্রার্থী নিয়ে একদিকে যেমন একাংশ বিজেপি জনজাতি নেতৃত্বদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে খবর, ঠিক তেমনি মথার অন্দরেও ক্ষোভ দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের কাছে খবর আসছে। অনেকেই বলছেন যে কেন এমন একজন প্রার্থী করা হলো যিনি রাজ্য রাজনীতিতে অনেকটাই অপরিচিত। তিপ্রামথা দলে কি এর থেকে কোনো যোগ্য নেতৃত্ব ছিল না? এমনকি বিজয় রাঙ্কলের কথা উঠে আসছে, ওনার মতো একজন সিনিয়র নেতৃত্বকে কেন ব্রাত্য রাখা হলো? এখন ভোট বাক্সের কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি ভোট সবাই তো কি বলবো এটাকে, সবাই তো চাই দাঁড়াইতে না, সবাই তো একটা পপুলার ফেস নিয়ে ওইখানে যেতে সবাই তো চায়, কিন্তু যাওয়ার জন্য একটা তার জনপ্রিয়তা কিরকম, তার মানুষের সঙ্গে তার সম্পর্ক কিরকম হওয়া দরকার, এগুলি গুণাবলী থাকা দরকার। আমি এটা বলছি না যে আমাদের বিজয় কুমার আঙ্কল স্যারের সেরকম গুণাবলী নেই, কথা আমি বলছি না কিন্তু এই জায়গাতে। তো এখন এস এ আমরা যারা ত্রিপুরা রাজ্যে যে ত্রিপ্রাসারা, আমাদের এখন একজনই লিডার আছে, সেটা হচ্ছে মহারাজা। আচ্ছা, আমরা মহারাজার যে ডিসিশনটা নেবে সেটাকে আমরা মাথা পেতে আমরা অনার করি। এখন মহারানী কৃতি দেবী সিংকে ক্যান্ডিডেট করার পেছনে মহারাজার একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকতে পারে। আচ্ছা, তার জন্য আমরা মহারাজার যে কোনো সিদ্ধান্ত নেক আমরা কোনো সন্দেহ করি না, কিচ্ছু করি না। ওনার উপর আমাদের 100 থেকে 100% ট্রাস্ট আছে, ভরসা আছে। উনি কোনোদিন ত্রিপ্রাসাদের সঙ্গে প্রতারণা করবে না, এই বিশ্বাসটুকু আমাদের আছে বলেই এখন উনি যা ডিসিশন নেবেন আমরা তাই মেনে নেব। ওই জায়গাতে বিজয় রাঙ্কলের মতো লোক থাকে, উনি ছাড়াও তো আরো অনেক লোক আমাদের প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে অনেক কিন্তু আমাদের ক্যান্ডিডেট আছে, কিন্তু তবু এখন মহারাজার যে ডিসিশন আমরা সেটাকে অনার করব, ওই জায়গাতে আমরা এখন আছি। এখন আপনি যেটা বললেন যে মহারাজার কি উদ্দেশ্য আছে সেটা আপনারা ধরুন আপনার চোখ বন্ধ করে আপনারা সেটা বিশ্বাস করবেন এবং সেখানে আপনারা সেটা সেই দিকেই সমর্থন করবেন। এখন কথা হচ্ছে যে এই যে মহারাজার বোন কৃতি সিং দেববর্মা, ওনার সম্পর্কে রাজ্যবাসী খুব একটা বেশি ওয়াকিবহল ছিলেন না। আমি জানি না জনজাতি অংশের মানুষের মধ্যে কতজন ওনাকে চিনতেন। এখন এই মুহূর্তেও কতজনই বা ওনার সম্পর্কে বিস্তারিত জানেন সেটাও আমরা জানি না। যদি আপনার কাছে কোনো তথ্য থাকে প্রার্থী পরিচয় ব্যাপারটায়, তাহলে একটু যদি আমাদের বলেন যে যতটুকু আমরা জানি উনি ভিন্ন রাজ্যের থেকে আসছেন, এই মুহূর্তে উনি ভিন্ন রাজ্যেই থাকেন, ছত্তিশগড়ে থাকেন, এবং উনি আগেও একবার কোনো একটি ভোটে লড়াই করেছিলেন, এবং ওই ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই। তো এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে প্রার্থী সম্পর্কে, কি তথ্য আছে যেটা আমরা জানলে, অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা জানলে সেটা ভালো হবে? সেটাও অ্যাকচুয়ালি মহারানী কৃতি সিং দেবী দেববর্মা উনি তো অনেক আগে থেকেই ত্রিপুরা থেকে উনি চলে গেছেন ওখানে, তো ওনার সঙ্গে ঠিক আছে আমরাও সেরকম মানে মেলামেশা করার সুযোগ হয়নি। যেরকম মহারাজা এখন আমাদের সঙ্গে আছে, মহারাজাকে যেভাবে আমরা অনেক কাছে পেয়েছি, অনেকটা পরিবারের লোকের মতন করে আমরা পেয়েছি, তো সেরকম পাওয়ার সুযোগ হয়তোবা আমাদের নেই এই মহারানীর সঙ্গে। কিন্তু তা সত্ত্বেও উনি মহারাজার বোন, মহারাজার যে অবদান, মহারাজার কি আপন বোন তো নয় বোধহয়? হ্যাঁ আপন বোন, আপন দিদি, ছোট দিদি। ওনার 2 দিদি আছে আপন। প্রথম জন তো হলো, বড় জন হলো আমাদের প্রজ্ঞা মহারানী, মহারাজ কুমারী প্রজ্ঞা দেববর্মা, আর উনি হচ্ছে ওনার থেকে ছোট। আচ্ছা, মহারানী সিং দেববর্মা হচ্ছে ছোট, হ্যাঁ প্রজ্ঞা দেববর্মা বড়। হ্যাঁ প্রজ্ঞা দেববর্মা বড়। তো মহারাজার প্রতি আমাদের বিশ্বাস আছে বলেই আমরা এখন ওনাকে ভোট দিতে আমাদের কোনো মানে কোনো রকম দ্বিধাবোধ এখন আমাদের মনের, আমার না, শুধু আমার না, আমাদের মনের মধ্যে কোন রকম দ্বিধাবোধ এখনো জন্মায় না। ওকে, আপনাদের মনে দ্বিধাবোধ না জন্মালো, যেহেতু এটা রাজনীতির আসর, এখানে
গীতা ম্যাডাম, একটা জিনিস জানতে ইচ্ছে করে যে মহারাজ বলছিলেন যে আমার কিছু পরিকল্পনা আছে, উনি ওনার সামাজিক মাধ্যমেও বলতেন যে আমার কিছু পরিকল্পনা আছে এবং বিশ্বাস রাখুন সেটা থানসা আমাদের লোক যাবে, দিল্লিতে সংসদে আমাদের লোক যাবে যিনি আমাদের কথা বলবেন। অবভিয়াসলি তো অবভিয়াসলি এখন উনি যে কথাগুলো বলতেন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থী হয়ে আসছেন, তিপ্রামথা প্রার্থী হলো না কেন তাহলে? উনি তো তিপ্রামথারই সুপ্রিমোর বোন, তাহলে তিপ্রামথা কেন প্রার্থী হলো না? না এটা নিয়ে কখনো আপনারা কি অ্যাকচুয়ালি জানতে চেয়েছেন কখনো? হ্যাঁ না, জানার তো আমরা সেরকম মহারাজ এখন তো প্রশ্ন করি নাই, হুম। করার প্রয়োজন তো মনে করি না কোনো সময়। ওকে। কারণ উনি যে সিদ্ধান্ত নেবেন, আপনি দেখুন আমাদের যে এখন মহারাজা, উনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন। বলতে গেলে উনি এখন আমাদের শেষ রাজা। আচ্ছা। তো এই রাজ পরিবারে জন্মগ্রহণ করার জন্য উনি তো কোনো কারোর কাছে অ্যাপ্লিকেশন করতে হয় না, ওনার ভাগ্যের ব্যাপার। আমরা যে কোনো সরকারের স্কিম পেতে গেলে আমরা কি করি, থ্রু অ্যাপ্লিকেশন যাইতো না। কোনো স্টাইপেন্ড, কোনো একটা সুযোগ সুবিধা সরকার থেকে যদি আমরা পেতে চাই তাহলে আমরা থ্রু অ্যাপ্লিকেশন করি, অনুনয় বিনয় করি, রিকোয়েস্ট করি। কিন্তু মহারাজাকে দেখেন, এই রাজ পরিবারে জন্মগ্রহণ করার জন্য উনি কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না। আচ্ছা। বলতে গেলে সত্যি কথা যেটা, ওনার রাজ পরিবারে থাকাকালীন ওনার একটা জিনিসের প্রতি কোনো অভাব নেই। আমাদের মতো গরিব গরিব উনি জন্মাই না না, ওনার টাকার অভাব নেই, থাকার ব্যবস্থার কোনো প্রবলেম নাই, আইডেন্টিফিকেশনের কোনো প্রবলেম নাই। মানে উনি এত সব সাফিসিয়েন্ট থাকার পরেও আমাদের মতো লোকের জন্য উনি নিজের জীবনটা, নিজের পার্সোনাল লাইফটা পর্যন্ত উনি কেয়ার করেন না। আপনি দেখেছেন তো, এত বয়স হয়ে গেছে, ওনার ফ্যামিলিও নেই এখন। সত্যি কথা যেটা বাস্তব, নিজের পার্সোনাল লাইফের প্রতি কোনো যত্ন নেন না, নিজের পার্সোনাল লাইফকে উনি ইম্পর্টেন্টই দেন না। ওনার কাছে একটাই গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ, একটা হচ্ছে এই তিপ্রাসা দফাকে একটা পার্মানেন্ট সলিউশন দিয়ে যাওয়া। ওটাই হচ্ছে তার স্বপ্ন। আর সবসময় আমরা, আপনারা তো দেখেন, সবাই দেখেন, শুধু ত্রিপুরার মানুষ না, মানে অল ওভার ইন্ডিয়ার মানুষ দেখেন, উনি শুধু তিপ্রাসাদের জন্য ক্রাই করে। সাইড বাই সাইড এখন ত্রিপুরা রাজ্যে যারা আছে তাদের জন্য উনি ক্রাই করেন, ত্রিপুরার ডেভেলপের জন্য কথা বলেন, ত্রিপুরা ডেভেলপ উনি চান। তো ওই জায়গাতে ওনার কার্যক্ষেত্রে আমাদের যদি মানে বিন্দু মাত্র যদি আমরা সন্দেহ করি, তাহলে আমি মনে করি এটা আমাদের শুধু ভুল হবে না, এটা আমাদের পাপ হবে, ওনার প্রতি আমরা যদি সন্দেহ করে থাকি। ওকে, কিন্তু এখন কথা হচ্ছে যে এটা আপনি আপনার তিপ্রামথা বা আপনার মতামত বলছেন, এখন যেটা হচ্ছে আমরা তো সব দিকের মতামত দেখছি বা সব দিকের সবার সঙ্গে কথা বলছি। তিপ্রামথা মন্ত্রিসভায় যোগদান করায় রাজ্যের গ্রাম পাহাড়ের যে জনজাতিরা মানে এখন মানে তিপ্রামথা ছেড়ে দলে দলে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছেন। এখন প্রতিদিন এই ধরনের খবর কিন্তু শোনা যাচ্ছে এবং আমরা পাচ্ছি। তাহলে কি মানে এটা কতটা ঠিক? এবং তাহলে কি মথা থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে জনজাতিরা? মথার ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, মথার সংগঠন নিয়েও প্রশ্ন উঠছে। তো জায়গাতে কিন্তু আমি গত 20 তারিখ থেকে অমরপুর কনস্টিটিউয়েন্সিতে আমি আসছিলাম। আচ্ছা। গত রাত্রে আমি ফিরলাম ওইখান থেকে, রাত্রে 8টার পর আমি ফিরছি। তবে কোনোখানে জয়নিং প্রোগ্রামটা আমার নলেজে নেই। আচ্ছা। অন্যখানে কি এটা কি সত্যিকারের জয়নিংটা হচ্ছে, আমি এই নলেজটা আমার কাছে নেই। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে তাহলে মথা ছেড়ে কেউ বিজেপিতে জয়েন করছে না, মানে বিজেপির পতাকা তোলে আসছে না? এই নলেজ মানে ওই ব্যাপারে আই হ্যাভ নো আইডিয়া, অ্যাকচুয়ালি আমার কোনো নলেজ নেই। আচ্ছা। অ্যাকচুয়ালি হয়েছে কিনা আমার জানা নেই, হয়েছে কি এগুলি মানে এবং তিপ্রামথা ছেড়ে বিজেপিতে জয়েন করেছে এটা নেই। তিপ্রামথা ছেড়ে বিজেপিতে আসছে বলে খবর আছে কিছু সময়, এটা তো রদবদল অনেকে আছে একটা কি বলে এটাকে, যদি ইলেকশনের টাইমটা আয়ে, সে লোকসভায় হোক বিধানসভায় হোক, একটু এদিক সেদিক করে, এটা তো মানুষের বৈশিষ্ট্য, মানুষের নেচার। যে বিরোধী দল ছেড়ে শাসক দলে আসাটা এটা একটা ট্রেন্ড, হ্যাঁ সবাই চায় শাসকের কিন্তু পাশাপাশি থাকতে, কিন্তু গেলেই বা কি, না গেলেই বা কি, একদম আমাদের তিপ্রামথা এখন গভর্নমেন্টের আছে, অ্যালায়েন্স গভর্নমেন্ট, এখন তো শুধু বিজেপি আইপিএফ না, এখন 3টা দলের একটা সরকার, হ্যাঁ বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা, ত্রিপাক্ষিক একটা সরকার চলছে ওখানে। গেলেই বা কি, না গেলেই বা কি, তবে যাওয়াটা যদি কেউ মানে এরকম যদি চেঞ্জ করে বা গিয়া থাকে, তাহলে এটা না, এটা মিনিংলেস। ওই জায়গাতে আমি বলবো এটার কোনো ভ্যালু থাকবে না। কারণ আমরা এস বিং এ তিপ্রামথা, আমি ভোট করব বিজেপিকে, তো যাওয়া না যাওয়া তো সেমই ব্যাপার।
এখন অনেকেই বলছেন যে পাহাড়ের যে সহজ সরল নৃগোষ্ঠীরা আছেন ওনারা এতদিন দেখেছেন যে আপনারা বিশেষ করে তিপ্রামথা বিজেপির বিরোধিতা করেছেন এবং ভীষণভাবে বিরোধিতা করেছেন, সব বিজেপির নেগেটিভ সবসময় তোলা হয়েছে, বলা হয়েছে, কিন্তু আজ যখন আপনারা বলছেন ওনাদেরই বিজেপিকে ভোট দিতে, তো ওনারা মেনে নিতে পারছেন না যে কি করে বিজেপিকে ভোট দেবেন। আর যদি বিজেপিকে ভোট দিতেই হয় তাহলে ওনারা বিজেপির পতাকা তোলা যাচ্ছেন, এটাই খবর। না, সেটাও সেরকম খবর আমার কাছে নেই। এরকম খবর আমার কাছে নেই। Okay. আমরা এখন দেখেছি, আমরা সব কনস্টিটিউয়েন্সি আমরা দেখবো কি হচ্ছে না হচ্ছে, তবে এইরকম খবরটা আমার কাছে, আমার নলেজে। ওকে, কিছুদিন আগে আমরা 21 জনের সিটিজেন ফেডারেশন কমিটি গঠন করা হয়, এটা হতে দেখেছি আমরা। এই কমিটি কি কাজ করবে এবং দলে যে মানে ভাঙন হচ্ছে বা এই ধরনের যারা মানে ক্ষুব্ধ হচ্ছেন যারা, তাদের আটকাতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে দল? 21 জনের যে সিটিজেন ফেডারেশন কমিটি কিছু গঠন করা হয়েছে, এরকম সিটিজেন ফেডারেশন কমিটি না, না এটা তো তিপ্রামথার দলের মতো এই সংগঠনটা। এটা ওই যে আমি বললাম না, মহারাজার একটাই টার্গেট, সেটা হচ্ছে ত্রিপুরাকে ডেভেলপ করা। বেসিক্যালি ত্রিপ্রাসাদের জন্য তো উনি কথা বলেনি, সাইড বাই সাইড উনি কিন্তু ত্রিপুরার সমস্ত জনগণের উন্নয়নের জন্য উনি চিন্তা করেন, কিন্তু এরকম একজন ব্যক্তি। তো যারা নন এসটি, যারা নন এসটি অথচ তিপ্রামথার ভিতরে আছে, হ্যাঁ, তাদের জন্য বোধহয় একটা এই যে সিটিজেন ফেডারেশন অফ কমিটি এটা করা হলো বোধহয়। এটা মণিপুরি বা মুসলিম এরকম বোধহয় একটা কিছু আছে, আমি ঠিক এই ব্যাপারটা মানে ক্লিয়ার কনসেপ্ট নেই। ওকে, একটা অভিযোগ শোনা যায়, একটা অভিযোগ এসেছে যে তিপ্রামথা দলের সভাপতি কে এখন? অবভিয়াসলি আমাদের সভাপতি এখন বিজয় কুমার। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিজয় কুমার আঙ্কেল। এখন কথা হচ্ছে যে শোনা যায়, এই অভিযোগটা এসছে যে তিপ্রামথা দলের সভাপতি উনি মাইকে ঘোষিত সভাপতি বিজয় কুমার আঙ্কল, কিন্তু সভাপতির যে সিগনেচার সেখানে রোনাল্ড দেববর্মার সিগনেচার রয়েছে। না না না, এরকম একটা অভিযোগ না না, আমাদের তিপ্রামথার যে সময় নির্বাচন কমিশনের কাছে কি জানি বলে এটাকে, একটা কি জানি রেজিস্ট্রেশন না কি জানি, আচ্ছা, নথিভুক্ত করাতে হয়, নথিভুক্ত করার জন্য যে অ্যাপ্লিকেশন করেছিল, তখন বিজয় কুমার স্যার আঙ্কল ওখানে আসছিল না, রোনাল্ড দেববর্মা আসলো, উনিকে কাগজপত্র ওনাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এটা তো জাস্ট একটা পোস্ট না এখন, মানে সেটাই তাহলে সেটা সঠিক, মানে যেই অভিযোগটা উঠেছিল যে কাগজপত্রে সভাপতি হচ্ছে রোনাল্ড দেববর্মা আর মানে এমনিতে মৌখিকভাবে সভাপতি হচ্ছে বিজয় কুমার আঙ্কল। তো এতে কি মানে তিপ্রামথার কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটে না? না না না, আচ্ছা, কোনো ব্যাঘাত ঘটে না, সাংগঠনিক কাজ করতে কোনো কিছু ব্যাঘাত ঘটে না। আমরা সব মেনে নিয়েছি যে অ্যাকচুয়ালি দেখেন, যখন নির্বাচন কমিশনের কাছে নথিভুক্ত করায়, এটা তো যে সময় মানে করানোর সময় যে লোকটা থাকে তার এসে সভাপতি হিসেবে করানো হয়, পরবর্তী সময় এটা এসে দলের সংগঠনের সুবিধার্থের জন্য বিভিন্ন এমসিসি মেম্বার অফ সেন্ট্রাল কমিটি তাদেরকে নিয়ে আবার প্রেসিডেন্ট চেঞ্জ করা হয়, 5 বছর পর 2 বছর পর আবার করা হয়। এটা পার্মানেন্ট তো কেউ থাকে না, না প্রেসিডেন্ট তো আজকে যেমন এনসি দেববর্মা ছিল দীর্ঘদিন, তার পরবর্তী সময় এখন কি বল, উনি যদিও মারা গেছেন, মারা না গেলেও সে অসুস্থতার কারণে হয়তো বা আরেকজনকে দিত, এরকম। প্রেসিডেন্ট তো মানে এটা তো কারোর ব্যক্তিগত সম্পত্তি না, যদিও যে সময় নথিভুক্ত করায় ওই সময় হয়তো একজনের নামে হয়, 2 বছর পরে এটা আরেকজন হোল্ড করবে এই পোস্টটা, আবার 2 বছর পর আরেকজন হোল্ড করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ত্রিপুরা। এখন অনেকে যেটা জানতে চাইছেন বা অনেকেই প্রশ্ন করেন যে যেটা আপনিও বললেন যে আপনারা তো তিপ্রামথা তো মহারাজা, আপনাদের মহারাজা যেটা বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা যেটা বলেন আপনারা সেটাই শোনেন, সেটাই শুনছেন এবং সেটাই আপনারা একদম চোখ বন্ধ করে আপনারা ব্লাইন্ড সাপোর্ট করছেন। সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের হয়, উনি তো সুপ্রিমো, এখন সেই জায়গায় কি কোনো কমিটির কোনো ভ্যালুয়েশন আছে? তার জন্য অনেকেই বলেন যে তাদের তো কোনো কমিটি ঠিক করে নেই এবং কোনো কমিটি ফর্ম করেন না, কারণ প্রয়োজন নেই, কারণ সব ডিসিশন তো প্রদ্যুৎ কিশোর দেববর্মাই নেন। মানে এটা কতটা ঠিক, এই অভিযোগটা কতটা ঠিক? না, অ্যাকচুয়ালি সেটা কমিটি নেই বললে এটা একটু ভুল হবে। কমিটি আছে,
ত্রিপুরা মথার সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটি আছে, আচ্ছা, সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি আছে, আর মহিলা সংগঠনের কমিটি আছে। তবে এই আফটার ইলেকশন, আফটার পার্লামেন্টের ইলেকশন এটাকে আরো রিভাইভ করা হবে। আর ত্রিপুরা মথার কমিটিও আফটার ইলেকশন এটাকে আরো মানে বিস্তারিতভাবে আরো করা হবে। কিন্তু এখানে তো বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন আঞ্চলিক পার্টি থেকে, আগে তো অনেক আমাদের পার্টি ছিল তো, আইএনপিটি থেকে, আইপিএফটি থেকে, বিভিন্ন ছোট ছোট সংগঠন থেকে এখানে সব জড়ো। তো এখন এর মধ্যে মহারাজার তো ইলেকশনের পর ইলেকশন, ওনার কাছে তো সেরকম টাইমও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে সেরকম টাইমও উনি পাচ্ছে না, নিজেও শরীর অসুস্থতা থাকে প্রায় সময়। তার জন্য শুধু সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটি আর সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি পর্যন্ত করা হচ্ছে, বাকিগুলি আস্তে আস্তে আমরা আফটার ইলেকশন বোধহয় এটা বোধহয় আপডেট করে নেব মনে করি। ওকে, এখন সেটাই, এখন বিরোধীরা তো সরাসরি সুপ্রিমোর দিকে আঙ্গুল তুলছেন। জনজাতিরা মানে জনজাতিদের দাবি আদায়ের নামে উনি সহজ সরল নিগোষ্ঠীদের ঠকিয়েছেন বা বিশ্বাসঘাতকতা করছেন বলে অভিযোগ করছে। সিপিএম বলছে বিজেপিকে ভোটে জেতানোর জন্যই প্রদ্যুৎ কিশোর দেববর্মা এতদিন ধরে এই নাটক করছিলেন। এখন মানুষ সব পরিষ্কার বুঝে গেছে, মথা প্রতিষ্ঠাতার বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। আমার কাছে একটাই প্রশ্ন জাগে, এই যে সিপিএম ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার পর আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা দেখেছি এই ইতিহাসগুলি যদি আমরা একটু মানে ইতিহাসের দিকে একটু যদি নজরটা দিই, প্রথম 30টা বছর ছিল কংগ্রেসের শাসন, 30টা বছরের পর আবার 10 বছর সিপিএম এর শাসন, 10টা বছর পর আবার 5 বছরের জন্য জোট সরকার, কংগ্রেস টিউজিএস 5 বছর পর আবার লাগাতার 25 ইয়ার্স 25 বছর সিপিএম। তো সর্বমোট ওনারা কত টাইম নিচ্ছেন? প্রায় 35 বছর। কি করলো এই 35 বছরে? একটা জিনিস আপনি দেখুন, একটা জাতিকে যদি পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গাতে পুষে দেওয়ার জন্য এত কি টাইম লাগে? এত টাইম কিলিং করার তো কোনো প্রয়োজনই হয় না। সিপিএম বলছে এই যে আজকে ত্রিপুরা মথা শিক্ষিত হয়েছে সেটা সিপিএম এর দান। নো, আমি কখনো বলবো না যে তাদের ধানে তাদের ধয়ার জন্য আমরা ডেভেলপ হয়েছি, কোনোদিন আমরা স্বীকার করতে পারবো না এই কথা। কারণ সাধারণ ব্যাপার, আমাদের যে মাতৃভাষা ককবরক, আমরা দেখেছি আপনার চ্যানেলে তো অনেকবার না কতজনকে নিয়ে আপনি টক শো করলেন। এখন আজকে ডেটে পর্যন্ত যে ককবরক মাতৃভাষা, আমাদের যে মাতৃভাষা ককবরক, এটা স্ক্রিপ্ট এখন পর্যন্ত ঠিক করলো না। এটা ঠিক করতে কি 25টা বছর লাগে? সেই 1979-এ স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এটাও তো একটা অধুরা কাজ। একটা ল্যাঙ্গুয়েজকে বলছে তো এই স্বীকৃতিটা তো সিপিএমই দিয়েছে। না না, স্বীকৃতি দিয়েছে ঠিক আছে, আমরা মেনে নিয়েছি যে সিপিএম এর স্বীকৃতি দিয়েছে। এবং জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে বলছে এই যে নিগোষ্ঠী অংশের মানুষদের, জনজাতিদের বা উপজাতিদের শিক্ষিত করার যে একটা প্রয়াস, সেটা জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছে। যুগের তাগিদে ঠিক আছে, আমরা এখন একটু আগের তুলনায় এখন শিক্ষিত হয়েছি, ঠিক আছে, এটা যুগের তাগিদে হয়েছে। তাদের অনুপ্রেরণাতে কিচ্ছু হয় না আমাদের, বরং আমরা আরো নিচে নেমে গেছি। আমরা জানতাম এসে বেইং এ রয়্যাল, আমাদের তো রাজত্ব, আমাদের তো না রাজবংশ, এসে রাজবংশ কোনোদিন আমরা, এখন আপনি দেখবেন এই শহরের যারা তিপ্রাসা বংশের মানুষগুলি যারা কাজ করে বা এখানে লেবার করতে যারা আছে, তাদের পায়খানা কেউ যদি গড় ভাঙিয়ে তুলে, যদি খারাপ কথা এখন বলতে হয়, এই পায়খানার কাজ আমরা কিন্তু কোনোদিন করতাম না। এটি করতে হচ্ছে এখন ত্রিপ্রাসাদে, যে রাস্তাগুলি যে মেরামত করে না, রিপেয়ারিং করা, ওই যে কালো কালো পিজের কাজ, ওখানে ত্রিপ্রাসা এখন করতে লাগে। ওই কাজটা কোনো সময় ত্রিপ্রাসারা করেন না, কোনো সময় করতো না এই কাজগুলি আমাদের। কিন্তু এটা তো এই কাজগুলো এখন করতে হয়, ত্রিপ্রাসা না, ত্রিপ্রাসা মহিলা এখন করতে হচ্ছে। তো কোথায় ডেভেলপ আমাদের? কোথায় ডেভেলপ আমাদের? কোথায় ডেভেলপ করলো তারা? মুখে বললে তো হবে না, না কাজে তো দেখতে লাগবে। আমি একদিন বলেছি, এখনো আপনি শহরে গিয়া ঢুকেন আর ভিতরে গিয়া ঢুকেন, স্কুলের গ্রাম পাহাড়ে দেখেন জলের ইয়ে নাই, তারপরে আপনি শিক্ষা ব্যবস্থার কোনো সুব্যবস্থা নাই।
স্কুল থাকলে ফার্নিচার নাই, ফার্নিচার থাকলে টিচার নাই, হুম। টয়লেটের কোনো ব্যবস্থা নাই। না, এখন তো এই চলছে সিপিএম এখন। তো নেই, 6 বছর হয়ে গেছে। এই না 6 বছরে কি কোনো ধরনের এগুলি উন্নতি হয়েছে এগুলি কিছু? এগুলি ডেভেলপ করতে একটু একটু টাইম লাগবেই। ওকে, ওনারা যেখানে 25 বছরে কিচ্ছু করলো না, হুম। এখন 6 বছর করতে তো সেটা একটু টাইম তো দিতে লাগবে না? আচ্ছা। একটু টাইম দেওয়া দরকার। আর মহারাজার প্রতি আমরা আস্থা এই কারণেই আছি হুম। যে ওনার কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো প্রবলেম নেই, থাকার কোনো ব্যবস্থা প্রবলেম নেই। হুম। ওনার মানে রেসপেক্টও তো ওনার কোনো কোনো অংশে কম না, কিন্তু আচ্ছা। তার সত্ত্বেও সব কিছু থাকার পরেও উনি নিঃস্বার্থভাবে ত্রিপ্রাসাদের জন্য, ত্রিপুরার মানুষের জন্য উনি যেভাবে চিৎকার করে বলে উঠেন যে এই করব সে করব, তো তার প্রতি আমরা বিশ্বাস না করলে, আগে বললাম এটা পাপ হবে না, সেটা আমাদের। আপনারা বললেন, কিন্তু এখন কথা হচ্ছে যে এটা কি আপনাদের কথাটা কি তিপ্রামথার কথা কি সব জনজাতিদের কথা? সেটা একটা বিরাট বড় প্রশ্ন। কারণ এই যে সিপিএম বলছে যে বিজেপিকে ভোটে জেতানোর জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মা এই নাটকটা করছিলেন, কারণ না না, কি 2023 দরকার নির্বাচনের নাটক আগে করণে? আমাদের মহারাজার কি দরকার নাটক করণে? উনি 2023 নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বলতেন এবং অনেকগুলো কথা বলতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই কথাগুলোই উনি ইয়ে করছেন এবং এখন না না, নাটক যদি ওনারা যদি বলে থাকেন যে নাটক করেন মহারাজা, হুম। তো নাটক তারাই করে, আচ্ছা। নাটক তো তারাই করে। হুম। মানুষের কল্যাণের নামে নাটক শুরু তারা করে। আমরা কেন এখন বিজেপিতে ভোট দেব না? আমরা দেব। হুম। 70-75 বছর হয়ে গেছে কিন্তু এই যে আমরা ভারতের সঙ্গে অ্যাটাচ হয়েছি, অন্তর্ভুক্ত হয়েছি, হুম। আমরা তো কিছুই তো পেলাম না। এই গত মার্চ 2 তারিখ মার্চ 2024 হুম। মহারাজার যে ত্রিপাক্ষিক চুক্তি, হুম। সেটাতে স্পষ্ট বলা আছে হুম। ত্রিপ্রাসাদের জন্য ল্যান্ড রাইটস, হুম। তারপরে কালচারাল রাইটস, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল Political rights, রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, হুম। কালচার, হুম। হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, হুম। এই সমস্ত সেক্টরে মহারাজা যদি এক কদম স্টেপ বাড়ায়, হুম। তো আমাদের দেশের মাননীয় হোম ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স হুম। মাননীয় অমিত শাহজি, হুম। উনি 2 কদম বাড়াবেন। সেটা আচ্ছা। তো শুধু মহারাজার সামনে বললেন নাই উনি, কিন্তু হুম। উনি প্রেস মিট করে থ্রু টিভি হুম। টিভি চ্যানেল অল ওভার ইন্ডিয়ার সামনে উনি কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েছেন। তারা যদি একথা বলে থাকে, তাহলে আমরা কেন ভোট দেব না? না, আমরা এখন তো কারোর শত্রু না। ত্রিপ্রামথা এস এ রিজনাল পার্টি, আমরা তো কারোর শত্রু না। কিন্তু হুম। আপনিও বলতে পারবেন না যে আমরা বিজেপির সঙ্গে শত্রুতা আমি করছি না। হুম। আমরা আমাদের দাবি, আমাদের প্রাপ্য, সেটা আমরা চেয়েছি, ডিমান্ড করেছি, এতটুকু মাত্র। একদম। কারোর কোনো ন্যাশনাল পার্টির সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। হুম। আমাদের যে প্রাপ্য সাংবিধানিকগতভাবে আমাদের যে পাওয়া উচিত হুম। আজকের ডেটে, সেটা আমরা ডিমান্ড করেছি। এখন এজ এ লিডার হিসেবে আমাদের মহারাজ আমাদের সামনে আছে। হুম। তো এখন বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদের কাছে দেওয়ার জন্য প্রতিশ্রুতি যদি দেওয়া থাকে, হুম। তাহলে আমরা কেন ভোট দেব না? কেন মহারাজা নাটক করবো ওই জায়গাতে? না, এখন কথা হচ্ছে যে এই যে ত্রিপাক্ষিক চুক্তির কথা আপনি বলছিলেন, এখন ত্রিপাক্ষিক চুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, জনজাতি অংশের মধ্যে অনেকেই বলছেন যে এই চুক্তিগুলোর বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা রয়েছে, যেগুলো আপনি আচ্ছা। বলছিলেন, এই যে ল্যান্ড, কালচারাল রাইটস, পলিটিক্যাল রাইটস বা এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট, এইসব ধরনের বিষয়গুলো নিয়ে একটা রয়েছে। কারণ সেখানে কোনো সময় নির্দিষ্ট উল্লেখ নেই যে কতদিনের মধ্যে এই দাবিগুলো পূরণ করা হবে। 1, 2 বলছেন যে বিস্তারিত তো কিছুই লেখা নেই, শুধু এই লাইটগুলোর উপর কাজ হবে এবং একটি কমিটি গঠন করা হবে, সেটা করেছে। এখন কিন্তু এই চুক্তির মাধ্যমে জনজাতিদের প্রতিবাদ বা আন্দোলন করার যে অধিকার, তা হারিয়ে গেছে, সেটা জনজাতি অংশের নেতৃত্বরাই বলছেন। এইটা যদি তারা যদি বলে থাকে কথা, জনজাতিদের বা আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে কিছু সংখ্যক লিডার যদি বলে থাকে, সেটা সিপিএম ছাড়া আর কেউ বলবে না এখন এই কথা। আচ্ছা। সিপিএমরা আগেও আমাদের সঙ্গে প্রতারণা করেছিল, এখনো করার সুযোগ নিচ্ছে, খুঁজছে। তারাই একথা বলে থাকে, কাজে কিছু তো করলো না, কিছু তো করে নাই তারা আমাদের জন্য। বরঞ্চ এখন যে মহারাজা 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 কি বলবো এটাকে, থ্রু মহারাজা আমরা সেটা পাওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি, সন্ধান পেয়েছি, সুযোগটা পেয়েছি, সেটাকে কি বলবো এটাকে ব্লক করার জন্য, আচ্ছা, অবরোধ করার জন্য ওনারা নন স্টপ প্রচেষ্টা তারা করে যাচ্ছে এখন তারা।
তার জন্য আমরা বলি যে কোনো সময় আমরা সিপিএম কে ভোট দেব না এই ত্রিপুরাতে। কংগ্রেসও বলছে যে জনজাতিদের জন্য যদি কিছু করে থাকে তাহলে সেটা কংগ্রেসই করেছে এই রাজ্যে, এডিসি দিয়েছে কংগ্রেস, বাকি যা যা হয়েছে এটাও ঠিক আছে। আমরা প্রয়াত আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় আমরা এডিসিতে পেয়েছি 1984, ঠিক আছে আমরা পেয়েছি। আমি আগেই বললাম ন্যাশনাল পার্টির সঙ্গে আমাদের কোনো শত্রুতা আমি নেই। আমরা শুধু চেয়েছি আমাদের দাবি, উপযুক্ত দাবি, সময় উপযোগী আমাদের যে দাবি, যেটা প্রাপ্য আমাদের সাংবিধানিকগতভাবে, এটা যদি কংগ্রেস দিয়ে থাকে, এখন তো আর সে কংগ্রেস তো আর নেই। এখন তার 2023 নির্বাচনের আগে তো বলেছেন, এবং সেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেছে যে লিখিত যারা দেবে তাদের সঙ্গে আমরা যাব, এবং আপনারা সেটাই করেছেন, যারা লিখিত দিয়েছে তাদের সঙ্গে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্যা হচ্ছে যে লিখিত কি দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু জনজাতি অংশের নেতৃত্বরাই কিন্তু আওয়াজ তুলছেন। এখন যেরকম প্রদ্যুৎ কিশোর দেববর্মা জনজাতিদের থানসার কথা বলতেন, এবং এমনকি আমরা এই যে আমরণ অনশন যে হয়েছে তখনও আপনার সঙ্গে যে আমার যে টকশো ছিল সেই টকশোতেও এই যে থানসার কথা উঠে এসেছিল, থানসার ব্যাপারটা বলেছিল যে কোনো ব্যানার না, আপনিও বলছিলেন যে তিপ্রামথার ব্যানার নয়, আমরণ অনশন, জনজাতি অংশের সব অংশের মানুষ এসেছিলেন, আপনাদের মহারাজা অনশন করছেন সেখানে দেখার জন্য। এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মা জনজাতিদের থানসার কথা বলতেন, কিন্তু তিপ্রামথার সাথে যে চুক্তি হয়েছে তা নিয়ে টিএসপি, ট্রিপল স্টেট পার্টি, আরপিআই, আইএনপিটির মতো অনেক আঞ্চলিক দল প্রশ্ন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন পাহাড়ে বিভিন্ন আঞ্চলিক দল আবার শক্তি বৃদ্ধি করবে, এবং তিপ্রামথায় ভাঙন দেখা দিচ্ছে। তিপ্রামথায় ভেঙে অনেকেই দলে দলে বিজেপিতে যোগদান করছে, এবং একটা সময় তিপ্রামথার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। না না, এটা কোনোদিন হবে না। যতদিন পর্যন্ত মহারাজা থাকবে আমাদের সঙ্গে, এটা কোনোদিন ভাঙন ধরা দেবে না। এটা তাদের শুধু ব্যর্থ আশা, তাদেরই আশা কোনোদিন আর পূরণ হবে না। তিপ্রামথাকে ভাঙন ধরানো, পাহাড়ের আরেকটা নতুন আঞ্চলিক পার্টি গড়ে তোলা, এটা আর কোনোদিন সম্ভব হবে না। যতদিন পর্যন্ত মহারাজা আমাদের সঙ্গে থাকবে তিপ্রামথার ভাঙন ধরবে না। আর মহারাজার যে কাজগুলি করবে সেটাকে আমাদের দৃঢ় বিশ্বাস, এবং ওইটাকে আমরা খুব মনোযোগ সহকারে আমরা অনার করব এই মহারাজার কাজগুলি। মহারাজার কাজগুলোকে আপনারা অনার করবেন। এখন তিপ্রামথা মন্ত্রিসভায় যোগদান করায় জনজাতিদের জন্য তাদের যে দাবিগুলো, মানে সেই যে দাবিগুলোর কথা আগেও আমরা শুনেছি, এখনো শুনছি, এই দাবিগুলো ছিল যে সেইগুলো আদায় করা কতটা সহজ হবে বলে আপনাদের মনে হয়? সহজ হবে নাকি কঠিন হবে? ত্রিপাক্ষিক চুক্তির দাবিগুলি, ত্রিপাক্ষিক চুক্তির দাবিগুলো, বা যেগুলো আপনাদের দাবি জনজাতিদের উন্নয়নের জন্য যে দাবিগুলো সবসময়, কারণ এখন তো এই মুহূর্তে তো অ্যাকর্ডিং টু ত্রিপাক্ষিক চুক্তি আপনারা কোনো ধরনের এজিটেশন করতে পারবেন না, কোনো ধরনের আন্দোলন করতে পারছেন না, তাহলে এই দাবিগুলো আদায় করাটা সহজ হবে না কঠিন হবে? আপনি একটু ভেবে দেখুন, 1967-68 থেকে রাজ্যের আঞ্চলিক পার্টির প্রতিষ্ঠা, ওই সময় থেকে কিন্তু আঞ্চলিক পার্টি আত্মপ্রকাশ করে আসছিল, কাজ করেছিল ত্রিপ্রাসাদের বিভিন্ন জন। 70-75 হয়ে গেছে, আমরা কি পেয়েছি? ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসাদের জনসংখ্যার অনুপাতে আমরা আমাদের অ্যাসেম্বলির সিট ছিল 17। বিজয় কুমার রাংখল অনেকটা ত্রিপ্রাসাদের জন্য, ত্রিপ্রাসাদের ডেভেলপ করার জন্য নামে বিভিন্ন, উনি তো নিজের লাইফটাকেও কিন্তু উনি সেই রকম ইম্পর্টেন্স না করে উনি কিন্তু মানে উগ্রপন্থার পথটা বেছে নিতে হয়েছিল ওনার এই কাজের জন্য ওনাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডাক দিয়ে ওনার সঙ্গে চুক্তি করে শেষ পর্যন্ত উনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন, এবং 3টা সিট আমরা পাই। তো 17+3 আমরা 20, এখন বর্তমানে 20টা সিট আমাদের আছে। ভারতের সংযুক্ত হওয়ার পর থেকে এই 20টা আমাদের আছে, 70 বছর আমরা এটা প্রাপ্য। আর 1984-এর এডিসি পেয়েছি, এটা ছাড়া তার কিছু পেয়েছি বলে আমার মনে হয় না। আচ্ছা, তার জন্যই তো আমাদের ত্রিপ্রাসাদের এই দুরবস্থা। তো ওই জায়গাতে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, ওনার নেতৃত্বে, ওনার লিডারশিপে এখন যদি ত্রিপ্রাসাদের আজকের ডেটে যে যে জিনিসগুলি দরকার, এগুলি যদি আমরা পেয়ে থাকি,
লিখিত আকারে যদি এগ্রিমেন্ট হিসেবে আমরা যদি পেয়ে থাকি, তো আমরা বিশ্বাস করব না এটাকে, সন্দেহ করব এটাকে? যেটা 70 বছরে পেলাম না, সেটা এখন পেয়েছি, তার জন্য আমরা 6 মাস অপেক্ষা করতে পারবো না? নিশ্চয়ই পারবো। 6 মাস কেন, 1 বছর অপেক্ষা করবো আমরা? কেন করবো এজিটেশন? আমরা একটা কিছু পাওয়ার জন্যই তো এজিটেশন করি, মুভমেন্ট করি। তো আমরা পেয়ে গেছি, এটা শুধু ইমপ্লিমেন্টেশন হওয়ার বাকি। তো আমরা কি সময় দেব না তাদেরকে? নিশ্চয়ই দেব। এই যে শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে নয়, এসটিদের, শিডিউল ট্রাইবদের গোটা ভারতবর্ষে শিডিউল ট্রাইবদের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প কেন্দ্র সরকারের আছে। ইভেন কি আমাদের রাজ্যেও কেন্দ্র সরকারের প্রায় 123টা, আমি যদি খুব ভুল না করে থাকি, 123টা প্রকল্প চালু আছে, যেগুলোর সবগুলোই হয়তো, বেশিরভাগই হয়তো এসটিদের, ত্রিপ্রাসাদের কাছেও যায় সেই সুবিধাগুলো। সেই সুবিধাগুলোর মাধ্যমে কি ত্রিপ্রাসাদের বা জনজাতিদের কোনো ধরনের উন্নয়ন কি হচ্ছে না, মানে হচ্ছিল না? সেটাকে যদি আমি বলি, যেহেতু উন্নয়নের কথা হচ্ছে এখন, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক, সেটা ঘরের জন্য হোক, প্রধানমন্ত্রী ঘরের জন্য হোক, আবাস যোজনা হোক, বা অন্যান্য যেসব ধরুন জনধন, আয়ুষ্মান ভারত, এই ধরনের অনেক রকম প্রকল্প আছে যেগুলো সবার জন্য একই রকম ভাবে কাজ করছে। সেগুলো দিয়ে কি ত্রিপ্রাসাদের কোনো রকম সুবিধা হচ্ছিল না? অ্যাকচুয়ালি একদম হচ্ছে না তা বলে তো কিন্তু ঠিক হবে না। হচ্ছে, কিছুটা হচ্ছে। আচ্ছা, কিন্তু যতটুকু হওয়া দরকার এই জায়গাতে আমরা এখনো গিয়ে পৌঁছাইনি। আচ্ছা, এখন আপনি দেখুন, আজকের মানুষ ফিল্টারের জল খায় না, মিনারেল ওয়াটার খায়। কিন্তু এই ত্রিপ্রাসারা আজকে ডেটো সরার জল খেতে হচ্ছে। দেখি তো না, সরার জল খেতে হচ্ছে, বিনা ট্রিটমেন্টে তারা মারা যাচ্ছে। পকেটে টাকা নেই, অর্থনৈতিক অবস্থা এত দুর্বল, কোনো বিজনেস হাতে নেই। তো আজকের যুগে যদি এভাবে থাকে, তাহলে থেকেও না থাকার সমান। আজকের দিনে যদি মানুষ না খায় যদি মরতে হয়, বিনা ট্রিটমেন্টে যদি মরতে হয়, আমরা যারা ভিতরে দুঃখী আমরা জানি তো, পড়াশোনার সুযোগ যদি আজকে না পায়, তাহলে এটা তো পেয়েও তো না পাওয়ার সমানই। যতটুকু পাওয়া দরকার, এটা বোধহয় 50% আমরা এখনো সেটা এনজয় করিনি, এই বিভিন্ন স্কিমের সুবিধাগুলি। অনেক ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ সিপিএম এর আমরা দেখেছি কাগজে কলমে সব আপ টু ডেট সব করা হয়ে গেছে। আচ্ছা, কিন্তু কাজের ক্ষেত্রে কিচ্ছু নেই। অনেকটা আপনি এখনো গিয়া দেখেন, আমি সেজন্য বললাম তো আপনাকে, বিভিন্ন হোস্টেলে আপনি একটু ঢুকে ইয়ে করুন, হোস্টেলগুলিতে কি অবস্থা তাদের, কি অস্বাস্থ্যকর পরিবেশ, পোকা মাকড় নিয়ে থাকে বিছনাত, ছোট ছোট বাচ্চা পোলাপান, এরকম খাওয়ার ব্যবস্থা নেই, শোবার ব্যবস্থা নেই, মানে একদম অস্বাস্থ্যকর পরিবেশ এখনো তারা থাকে। কিন্তু কাগজে কলমের সব স্টেপেন রীতিমতো যাচ্ছে, কেনাকাটা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু কাগজে কলম, কিন্তু প্র্যাকটিক্যালের এই দুরবস্থা। ঠিক, এখন সেটাই প্রশ্নটা, যে আপনাদের এই দাবি, যেহেতু আপনারা মন্ত্রিসভায় যোগদান করলেন, সেই দাবি আদায়ে যেহেতু এজিটেশনের প্রয়োজন, আপনি বলছেন 6 মাস কেন 1 বছরও হয়তো আপনারা অপেক্ষা করবেন এই দাবিগুলো আদায়ের জন্য। এখন সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এখন আর কতটা গুরুত্ব পাবে, মানে যেহেতু আপনারা মন্ত্রিসভায় যোগদান করলেন, আর মথা কি এখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করছে? ত্রিপুরা মথা কি এখনো সেই দাবিতে আছে, অনড় আছে কি? আমরা তো কোন সময় মহারাজা বলে না এখন পর্যন্ত যে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা কম্প্রোমাইজ করেছি। আচ্ছা, এখনো তো বলে নাই। আচ্ছা, আমরা চেয়েছি সাংবিধানিকগতভাবে আজকের দিনে যতটুকু আমাদের পাওয়া দরকার, সাংবিধানিকগতভাবে আমাদের যে আমরা যে এতদিন ডিপ্রাইভ হয়ে এসেছি, সেটা আমরা পাওয়া দরকার, এটা আমরা আমাদেরকে দেন, আমরা ডিমান্ড, এটা আমাদের ডিমান্ড। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডে আন্দোলন করব না বা করতে পারবো না, এরকম কোনখানে আপনি এগ্রিমেন্টের ব্যাপারেও দেখবেন না, লেখাই নাই, কোথায় দেখবেন আপনি? আমরা এই আন্দোলনটার সঙ্গে আমরা কোনোদিন কম্প্রোমাইজ করব না, যতদিন পর্যন্ত আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড না হয় আমরা আন্দোলন করে যাব। তবে আন্দোলন চালিয়ে যাব, ঠিক আছে, কিন্তু এটাও তো আমাদের পাওয়ার না। এখন যে আমাদের শিক্ষার অনগ্রসরতা, অর্থনৈতিক দুর্বলতা, এগুলি থেকে ওভারকাম হওয়া, বিইং এজ এ হিউম্যান বিইং,
আমাদের তো এই অধিকারগুলি তো আমাদের আছে, তো এগুলি যাতে আমরা পাই সাইড বাই সাইড, এই আমাদের গ্রেটার ত্রিপুরা যাতে আমরা পাই, এটাই আমাদের এখন মূল লক্ষ্য। তাহলে ত্রিপুরা এখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে সরে আসেনি, কারণ অনেকেই Exactly. জনজাতি অংশের অনেক নেতৃত্বরা মনে করছেন যে জনজাতিদের উন্নয়ন তখনই সম্ভব যখন আলাদা ত্রিপুরাল্যান্ড হবে। এবং এখন যেহেতু ত্রিপুরা মন্ত্রিসভায় যোগদান করেছেন, যেমনটা একটা সময় আইপিএফটি ত্রিপুরাল্যান্ড দাবিটা নীরবে স্থিমিত হয়ে গেছে, ঠিক একইভাবে ত্রিপুরাও গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি নীরবে ভবিষ্যতে হারিয়ে যাবে যেহেতু মন্ত্রিসভায় যোগদান করেছে। আসলে দেখুন, আমাদের যে এটা যে ত্রিপুরা, এটা যে ত্রিপুরাল্যান্ড দাবি করার মানে কেন দাবি করতে হচ্ছে আমাদের, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি একটু খুঁজে দেখেন তাহলে হয়তো আপনি নিজে বুঝবেন যে কেন আমরা এই আজকের ডেটে গিয়ে আমরা কেন এই সেপারেট রাজ্যের কথা আমরা বলতে হচ্ছে, কি রকম পরিস্থিতি বা কি রকম একটা অবস্থা আমরা অতিক্রম করতে হচ্ছে এই রাজ্যের। তো এগুলি হয়তোবা আমি একদিন, এখন যদি ওনার মনে থাকে কিনা জানি না, এখন রাজ্যের যে মাননীয় সিএম ডক্টর মানিক সাহা স্যারকেও আমি একদিন বলেছি। আমি বললাম, স্যার আপনি যদি এই রাজ্যের ত্রিপ্রাসা যদি হতেন, আপনি আরো 10 বছর আগে, না হয় আরো 15 বছর আগে আপনি সেপারেট স্টেটের দাবি করতেন। আমি একদিন বলেছি ওনাকে। আচ্ছা, আমি এই রাজ্যের যখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজি ছিল, ওনাকেও আমি কথা বলেছি, আপনারা যদি এখানে থাকতেন, আমাদের অবস্থায় যদি আপনারা থাকতেন, আরো 10 বছর আগে আপনারা দাবি করতেন যে আমাদের সেপারেট স্টেট, না হয় ত্রিপুরাল্যান্ড, না হয় গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য আপনারা দাবি করতেন। তখন আমাদের রাজ্যের মাননীয় যে এখন মুখ্যমন্ত্রী, উনি আমার কথাতে একমত হয়েছিলেন। উনি শুধু মাথা কি বলছেন, হ্যাঁ সম্মতি জানাচ্ছেন, কিন্তু আমার কথা আচ্ছা ওনারা জানেন, কিন্তু আমাদের দুরবস্থার পেছনে কথায় সম্মতি সিএম জানিয়েছেন, মানে তখন মুখে বলে না, ইয়েস মাথা নেড়ে উনি আমার কথাটা, এটা তখন আমাদের বিপ্লব দেবজি উনি তখন সিএম ছিলেন, ওনার চেম্বারে আমি ওই কথা বলেছি ওনাকে। আচ্ছা, তার মানে কি, আমার ওই দিন আমি কিন্তু বুঝলাম যে ওনারাও আমাদের এই দুরবস্থা কেন হয়েছে, কে দায়ী, ওনারা কিন্তু বুঝেন ব্যাপারটা, পরিষ্কার করে বুঝেন। আমাদের দুরবস্থার জন্য 25টা বছর দায়ী, এই 10টা বছর দায়ী, 30টা বছর দায়ী। তারা যদি আমাদের একটু যত্ন সহকারে সাহায্য, তো আমরা ওনাকে করব যে সাহায্যের দরকার, ঠিক আছে না? আমরা যখন সাহায্যের জন্য ক্রাই করি, আমরা যখন উত্তম চাই, তখন যেটা হাতটা একটু বাড়াই, তাহলে কি আমরা উঠতে পারবো না? নিশ্চয় পারবো। কিভাবে রাখা হয়েছে আমাদের এই রাজ্যে, এখন আমরা চাইবো না আমাদের জন্য আলাদাভাবে? নিশ্চয়ই চাইবো, এজ এ হিউম্যান বিইং। প্রদ্যুৎ কিশোর দেববর্মা তো বলেছেন যে এখন যে মোদী সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের বিকাশের জন্য উনি তৎপর, এবং উনি যে বিকাশটা করছেন সঠিকভাবে বিকাশ করছেন, উনি বিকাশ করে আন্তরিকভাবে বিকাশ করছেন। তারপরেও কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রয়োজন হবে বলে মনে হয় আপনার? এখন দেখা যাক কি হয়, ফিউচারের কথা তো আপনি কেউ বলতে পারবে না। যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতি সহৃদয় হয়, আমরা সহযোগিতা করব ওনার সঙ্গে। উনি যদি আমাদের ডেভেলপ করার জন্য এগিয়ে আসেন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আর যতটুকু দরকার আমাদের এখন উন্নতি শিখরে যতটুকু পুষা দরকার, যদি ওই জন্য আমাদের পুষে দিতে হলে তো আমরা দেখবো, চিন্তা করব। তবে আমার মনে হয় দাবিগুলো পূরণ না হলে আপনারা প্রতিবাদ করবেন না? ওই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া আমার যতটুকু মনে হয় আজকের ডেটে আমার যতটুকু মনে হয়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া এই রাজ্যে ত্রিপ্রাসাদের যথেষ্ট উন্নতির শিখরে পুষে দেওয়ার কোন রাস্তা, বিকল্প রাস্তা আছে বলে আমি মনে করি। ওকে, মানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া তাদের উন্নয়ন হবে না, মানে ত্রিপ্রাসাদের যে যতটুকু উন্নয়ন আপনি বলছেন আপনারা চাইছেন সেটা হবে না, মানে আমার যতটুকু মনে হয়। এখন উনি দেখো কিভাবে আমাদের আজকে ডেটে আমাদের যতটুকু উন্নতির শিখরে পোষানো দরকার, উনি কিভাবে পোষাবে উনি দেখো। যেহেতু উনি এখন তো কথা দিয়েছে যে আপনারা এক কদম যদি আগে বাড়ে, আমি 2 কদম আগে বাড়বো। তো দেখি, আমরা ওয়েট করব। তার জন্য তো আমরা এজিটেশনের কোনো দরকার নাই, যেটা বললাম। ওকে, মথা সুপ্রিমো একসময় সিএএ নিয়ে খুব সরব ছিলেন,
কিন্তু এখন বর্তমানে এই বিষয়ে কিন্তু উনি নীরব। সিএএ চালু হয়ে যাওয়ার পর উনি নীরব। অথচ আমরা কিন্তু রাজ্যের জনজাতি অংশের মানুষদের মধ্যে বিক্ষোভ দেখছি সিএএ নিয়ে। এমনকি সিএএ নিয়ে ছাত্র নেতৃত্বরাও, টিএসএফ, ছাত্র সংগঠন টিএসএফও কিন্তু প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছে। এখন সিএএ নিয়ে আপনার দলের বর্তমান কি অবস্থান রয়েছে? আপনারা এখন এটার প্রতিবাদ বা এটার বিরোধিতা করছেন কিনা, বা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এর বিরোধিতা করবে কিনা? এই ব্যাপারটা আমার ঠিক আইডিয়া নেই, কারণ সিএএ নিয়ে অনেকবার আমরা আন্দোলন করেছি, হেজিটেশন করেছি এ রাজ্যে, কিন্তু তা সত্ত্বেও এটা তো ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এখন অ্যাক্ট হয়ে গেছে। তো এখন দেখা যায় আমরা যা শুনেছি যেটা এডিসি এরিয়াতে সেটা ইমপ্লিমেন্ট হবে না, এই নাই সেই নাকি কি জানি আসাম আর ত্রিপুরা জানি, সেই ব্যাপারটা আমার ঠিক ক্লিয়ার নলেজ নেই। এডিসি এলাকাতে তার কোনো প্রভাব পড়বে না নাকি ত্রিপুরা রাজ্যে প্রভাব পড়বে নাকি, এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, তার জন্য ওকে। তা এটাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মার স্ট্যান্ড কি আছে এই মুহূর্তে, সেটা কি আপনি জানেন? সেটাও আপনি জানেন না। ওকে। আমরা পূর্ব ত্রিপুরা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। পূর্ব ত্রিপুরা আসন ছাড়াও পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার কথা কিছুক্ষণ আপনি আগে বলছিলেন, বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব, এবং বামফ্রন্ট সমর্থিত আইএনডিআই মঞ্চের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা। এখন সেখানে বিজেপি প্রার্থীর জয়ী হওয়া নিয়ে আপনারা কতটুকু নিশ্চিত? এখানে 100% আমাদের বিপ্লব স্যার জিতে যাবে, এটার কোনো ইয়ে নাই। কারণ উনি আগেও ভালোই কাজ করেছে ত্রিপুরাতে, ত্রিপুরার মানুষের জন্য, ত্রিপুরাসাদের জন্য, বাঙালিদের জন্য উনি কিন্তু খুবই সহৃদয়, এস এ গুড লিডার। উনি পাস করবেন, এটা জানা কথা, একদম 100%। ওকে, একটা শেষ প্রশ্ন ম্যাডাম আপনার কাছে। লোকসভা নির্বাচন সাধারণত আমরা দেখি যে জাতীয় স্তরের যে ইস্যুগুলো থাকে, সেই ইস্যুগুলো মাথায় রেখেই দেশের সরকার গঠন করার জন্য মানুষ ভোট করে। তো এবারের নির্বাচনে ত্রিপুরার জনগণ, ত্রিপুরার গণদেবতারা, বিশেষ করে জনজাতি অংশের ত্রিপুরাসারা, ওনারা কি ভেবে ভোট দেবেন বলে মনে হয়? কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন ভোট দেওয়ার আগে? তাদের নির্বাচন ইশতেহার তো বের হবে মনে করি। নির্বাচন ইশতেহার দেবেন, প্রতিশ্রুতি দেখে আপনি মানে বলছেন ভোট দেবে না? এখন তো সেরকম যেটাই লেখা থাকুক, এখন আমাদের ত্রিপুরাসারা, এখন যারা ত্রিপুরা মতের সমর্থক, তাদের তো আমার যতটুকু মনে হয়, তাদের তো একটাই কথা যে মহারাজা বলেছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমরা ভোট দেব, এটাই শেষ কথা। এখন নির্বাচন ইশতেহারে যেসাই থাকুক, এখন আমাদের আর কোনো চিন্তাই নেই এখন অ্যাকচুয়ালি, মোট কথা। এখন আমরা কোনো চিন্তা করব না, আমাদের চিন্তা করার জন্য একজন দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে মহারাজা। উনি চিন্তা করব, উনি ঠিক করব, উনি ডিসাইড করব, ওনার ইনস্ট্রাকশন মতো আমরা চলবো, এটা হচ্ছে শেষ কথা আমাদের। এখন আমাদের বলতে যারা ত্রিপুরা মাতার সমর্থক, আজকেও আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ত্রিপুরা মাতার যারা সমর্থক ভাই এবং বোনেরা আছে, তারা খুব জোর কদমে এই ত্রিপুরা মতা এবং বিজেপি জোটের প্রার্থী আমাদের মহারানী কৃতি দেবী সিং দেববর্মার জন্য খুবই জোর কদমে প্রচার। সব প্রত্যেকটা 30টা কনস্টিটিউয়েন্সির মধ্যে 30টা জায়গাতে আমাদের। আপনারা কবে প্রচার শুরু করলেন? কারণ 20 তারিখ থেকে আমরা ঢুকে গেছি। পূর্ব ত্রিপুরা আসলে তো প্রচার নেই বলেই চলে, কিন্তু সেরকম প্রচার লক্ষ্যই করা যাচ্ছে না। পশ্চিম ত্রিপুরাতে যেমন বিজেপি প্রার্থী বিশেষ করে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে, এবং বহুদিন আগে থেকেই, এবং বিজেপি অংশের নেতৃত্বরা, স্থানীয় নেতৃত্বরা যেভাবে জনসংযোগ করছিলেন, সেই অর্থে পাহাড়ে সেই প্রচার তো এখনো কোনো রাজনৈতিক দলে দেখা যাচ্ছিল না। তবে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর এবং প্রার্থী ঘোষণার পর বামফ্রন্টকে দেখা গেছে বিভিন্ন রকম প্রচারে নামতে, কিন্তু সে অর্থে বিজেপি এবং ত্রিপুরামথার খুব একটা বেশি প্রচার তো লক্ষ্য করা যায় না। আপনি বলছেন প্রচার শুরু হয়ে গেছে। না, সেটা বললে আপনি ভুল বলবেন। আচ্ছা, এক কথা যদি আপনি বলে থাকেন তাহলে আপনি ভুল হবে। কারণ আমরা জানি 30টা কনস্টিটিউয়েন্সি নিয়ে পূর্ব ত্রিপুরা, এই 30টা কনস্টিটিউয়েন্সিতে আমাদের ইউথ, মহিলা সব ঢুকে গেছে গত 20 তারিখ থেকে। আচ্ছা, আর আপনি এটাও জানেন যে আমাদের মহারানী কৃতি দেবী সিং, ওনার এখনো নোটিফিকেশন বের হয় নাই যে কবে থেকে উনি নমিনেশন সাবমিট করবেন। এর অ্যাডভান্স আমরা সব রেডি করে রেখেছি। আচ্ছা, এইবার তো ঘোষণা হয়ে গেছে প্রার্থী হিসেবে, প্রার্থী তো ঘোষণা হয়ে গেছে, তবে নমিনেশন সাবমিট করার জন্য যে একটা ডেট
এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ওনার নমিনেশন সাবমিট, এই ডেটগুলি তো উনি এখনো পান না। নোটিফিকেশন বের হওয়ার আগে আমরা স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, আমরা চাই এবার আমাদের মহারানী বিপুল ভোটে জয়ী হোক, জয়ী তো হবেই 100%। আমরা ভোটের মার্জিনটা বাড়ানোর জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আচ্ছা, সিপিএম এর বাক্সতে যাতে একটা ভোট না পড়ে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সিপিএম তো শুধু বলছে, আমি না, সিপিএম বলছে এখন যারা ভুল করে তিপ্রামথায় গেছিল এখন বুঝতে পেরে মোহভঙ্গ হয়ে আবার সিপিএম নো ফিরে নো আসছে। নো নো, আপনি শুনলে অবাক হবেন হয়তোবা, 100 জনের মতো মহিলারা এখনো ফিরে আছে এই 30টা কনস্টিটিউয়েন্সির জন্য। মহিলারা আচ্ছা, বাড়ির সব কাজকর্ম ছেড়ে, হুম, বাড়ির হাজবেন্ড কি খাবে, ছেলে মেয়ে কি খাবে সেটা চিন্তা না করে সব মহিলারা ঢুকে গেছে। আপনি শুনলে অবাক হবেন, আমরা সব রেডি করে রেখেছি অলরেডি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আজ সময় দেওয়ার জন্য। তবে নির্বাচনের আগে আপনার সঙ্গে আরো কথা হবে বলে আশা করছি, এবং নির্বাচনের আগে এবং পরে অবশ্যই আপনাকে চাইবো আমাদের স্টুডিওতে। আজকের জন্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, ত্রিপুরার জনজাতিদের উন্নয়নে রাজনীতি আজকের নতুন কোনো বিষয় নয়। একদিকে কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপি নিজ নিজ শাসনকালে জনজাতিদের উন্নয়ন করেছে বলে দাবি করে, আর অন্যদিকে জনজাতি নেতৃত্বরা তাদের দাবি আদায়ের জন্য সময়ে সময়ে বিভিন্ন আঞ্চলিক দলের প্রতিষ্ঠা করেন। এবার সব সমস্যার সমাধানের জন্য ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, তবে এই চুক্তি কত দ্রুত বাস্তবায়িত হয় সেদিকে তাকিয়ে আছে এখন গোটা রাজ্য। চুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে, চুক্তি নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠছে, আর আসন্ন লোকসভা নির্বাচনে এই চুক্তির কি প্রভাব পড়ে সেটাও গুরুত্বপূর্ণ বিষয় একটি। নৃগোষ্ঠীদের সব ধরনের খবরে নজর রাখছি আমরা, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।